আমি অল টাইম রেডি, শুধু একবার ইশারা করো, নিজেকে বিলিয়ে দিবা। তানুজা নিজেকে ছাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করছে। নেহাল কোনো ভাবে ছাড়ছে না তানুজাকে। তানুজা দেখলো আর সময় নেই, এখন আর চুপ করে থাকলে চলবে না। তাই বাধ্য হয়ে জোরে নেহালকে ধাক্কা দিয়ে বলল, এমপি সাহেব ছাড়ুন আমাকে, আমার অনেক কাজ আছে, মেয়েকে রেডি করতে হবে, নিজেও তৈরি হয়ে অফিসে যেতে হবে। আপনার সাথে রং টং করার সময় নেই আমার। তানুজা সর্বস্ব শক্তি দিয়ে ধাক্কা মারায় নেহাল একটু কেঁপে উঠল, একটু সরে গেল, কিন্তু তেমন কোনো কিছুই একটা হলো না। নেহাল কোনো মতে চোখ খুলে বলল, কি সমস্যা তোমার? সকাল সকাল এরকম করছো কেন? আমার কি সমস্যা? আপনার কি কি সমস্যা? আপনি আমার গায়ের উপরে চড়ে শুয়েছেন কেন? আপনি কি ভুলে গিয়েছেন আপনার সাথে এক রুমে শোয়ার কথা না আমার? কেন মনে নেই? আজ রাতের বেলা এই রুমে এসে শুয়েছেন কেন চোরের মতো? বলল তানুজা। নেহাল বলল, চোরের মতো মানে? আমি আমার রুমে এসেছি, এসে দেখি যে তোমরা শুয়ে পড়েছ। আর আমার এত ঘুম পেয়েছিল, আলাদা ঘরে গিয়ে সেই ঘরে গিয়ে শোয়ার মতো কন্ডিশন ছিল না। আমি একটু সাইডে জায়গা পেয়ে শুয়ে পড়েছি, তাতে কি এমন ক্ষতি হয়েছে? আর আমি তোমার উপরে চড়ে শুইনি, আমি চুপচাপ সুবোধ বালকের মতো পাশে শুয়েছিলাম। তুমি আমার উপরে এসে পড়ে পড়ে শুয়েছ, সারা রাত আরামে ঘুমিয়েছ, আর ঘুম থেকে উঠে চোরের মায়ের বড় গেলা। কথাটি শোনার সাথে সাথে তানুজা একটু থমতো তো খেয়ে গেল। তারপর বলল, কি যা তা বলছেন? আমি কেন আপনার উপরেই পড়ে ঘুমাবো? নেহাল বলল, আমার ঘুম খুব পাতলা, এজন্য আমি বলতে পারি তুমি যখন আমার উপরে এসেছো তখনই আমি টের পেয়েছি, কিন্তু আমি এতটুকু ভালো মানুষ যে তোমাকে সরিয়ে দিইনি। আর নিজেকে দেখো, একটু শুধু আরামের সাথে সকালে ঘুমাতে চেয়েছিলাম, সকাল সকাল ঝগড়া শুরু করে দিয়েছো। আসলে এই কথাগুলো নেহাল বলছে কারণ হলো ঘুম কমপ্লিট হয়নি, এখনো ঘুমের ঘুরে আছে। ঘুমের ঘুরে কথাগুলো বললো তানুজাকে। তানুজার কথা বাড়াতে চাইল না, তাই ফালতু লোক বলে রুম থেকে বের হয়ে গেল। কারণ তন্নির জন্য সকালে নাস্তা তৈরি করতে হবে, তারপর তন্নিকে তৈরি করতে হবে। তাই ফালতু লোক বলে বিড়বিড় করতে করতে তানুজা রুম থেকে বের হয়ে গেল। নেহাল তাকিয়ে রইল তানুজার দিকে। একজন রানিং এমপি, তাকে তার বউ এভাবে ঘরে বকাঝকা করে কেউ শুনলে মান সম্মান থাকবে? মনে মনে ভাবল নেহাল। যাই হোক, নেহাল একটু ফাঁসি ফিরে মেয়েকে দূরে শুয়ে রইল আর মেয়ের কানে কানে বলল, তোমার মা এমনই মামুনি, এখন অনেক চিৎকার চেঁচামেচি করবে, এর থেকে ভালো আমরা দুইজন বাবা মেয়ে একটু শুয়ে থাকি। সারাদিন তো জ্ঞানর জ্ঞানর শুনতে হবে এখন থেকে। পাপ করেছিলাম, পাপের শাস্তি এখন আজীবন ভোগ করতে হবে আমাকে, বলে মেয়েকে ধরে আবার ঘুমিয়ে পড়ল নেহাল। আসলে নেহাল শারীরিকভাবে অনেক ক্লান্ত ছিল, তাই মুহূর্তেই ঘুমিয়ে গেল। সকালে নাস্তা রেডি করে তানুজা রুমে আবার ফিরে আসলো তন্নিকে উঠাতে হবে। তন্নিকে উঠাতে এসে দেখলো তন্নিকে ঘুম থেকে উঠিয়ে রেডি করিয়ে বিছানায় বসিয়ে রেখেছে নেহাল, কিন্তু নেহালকে কোথাও দেখতে পেল না তানুজা। মনে মনে খুশি হলো তন্নিকে এভাবে রেডি করিয়েছে তাই, কিন্তু আর চোখে খুঁজতে লাগলো নেহালকে। হঠাৎ ওয়াশরুমের দরজা খুলে বের হলো নেহাল। টাওয়াল পরা এবং সারা শরীর ভিজা গায়ে কোনো জামা কাপড় কিচ্ছু নেই, শুধুমাত্র টাওয়াল পরে বেরিয়েছে। তানুজার সাথে সাথে তন্নিকে রুমের বাইরে নিয়ে বলল, নিচে ডাইনিং টেবিলে যাও, আমি আসছি। বলে নেহালের দিকে তাকিয়ে রাগ করে বলল, আপনার কমন সেন্স হবে কবে? কেন আপনি এভাবে কাপড় চোপড় ছাড়া বের হয়েছেন? জানেন না এই রুমে দুইটা মেয়ে মানুষ থাকে? নেহাল অবাক হয়ে গেল, তারপরে দিক ওদিক তাকিয়ে বলল, কোথায় মেয়ে মানুষ? আমি তো দেখতে পাচ্ছি আমার সামনে একজন মহিলা আর একজন আমার সন্তান। তানুজা নেহালের দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে মহিলা বললেন কেন? নেহাল তানুজাকে বলল, তাহলে কি বলবো, মহিলা না? তানুজা বলল মনে মনে, ভাজা লোক কোথাকার। তারপর মুখ খুলে বলল, দেখুন এই রুমে এখন আমরা থাকি, তাই যখন তখন হুটহাট এরকম টাওয়াল পরে বাড়ি ঘরে হেঁটে বেড়াবেন না। সুন্দর করে প্রপারলি ড্রেস আপ করে তারপর ঘুরে বেড়াবেন। আপনার লজ্জা না থাকতে পারে, আমার আছে। নেহাল তানুজার একটু কাছে এসে হালকা মাথা ঝুঁকিয়ে কানে কানে বলল, আমার বাড়ি, আমার বেডরুম, আমার স্ত্রী, আমার বডি, এইভাবেই ঘুরবো। তোমার যদি আমাকে দেখে কিছু হয় তাহলে আমাকে বলতে পারো, আমি অল টাইম রেডি।
শুধু একটু ইশারা দিও, আমি নিজেকে ভিলিয়ে দিব। বলেই তানুজার রিয়াকশনের আর অপেক্ষা করলো না। আলমারি খুলে পাঞ্জাবি পায়জামা নিয়ে আবার ওয়াশরুমে ঢুকে পড়লো। চেঞ্জ করে একেবারে নামবে। তানুজা 1 সেকেন্ড কথা না বাড়িয়ে চুপচাপ নিচের ঘরে নেমে এসে মেয়েকে খাওয়াতে শুরু করলো। নেহাল একেবারে রেডি হয়ে নিচে নেমেছে। হঠাৎ তানুজার চোখ পড়ল সিঁড়ির দিকে। নেহালকে দেখে এক মুহূর্তে যেন থমকে গেল তানুজা। পাঞ্জাবি পায়জামা পরে প্রথম দেখল নেহালকে। দেখে কেমন যেন বুকের ভিতর ধক করে উঠল তানুজার। নেহালের এই রূপ যেন তানুজাকে আগে কখনো দেখেনি। সবসময় টি-শার্ট জিন্স পরা দেখেছে, চুল ব্যাক ব্রাশ করা, হাতে ঘড়ি, পায়জামা পাঞ্জাবি, পুরো একজন রাজনীতিবিদ লাগছে, কিন্তু খুব হ্যান্ডসাম লাগছে। তানুজা চুপচাপ চোখ সরিয়ে নিল, তন্নিকে মনোযোগ দিয়ে খাওয়াতে লাগলো, কিন্তু চোখ বারবার নেহালের দিকেই যাচ্ছে। নেহাল বিষয়টা সরে থেকে খেয়াল করেছে। নেহালও পাঞ্জাবি হাতা গোটাতে গোটাতে এসে চেয়ার টেনে ডাইনিং টেবিলে বসলো। তারপর গৃহপরিচারিকার নাম ধরে ডেকে বলল, নাস্তা সার্ভ করতে। নাস্তা সার্ভ করতে নেহাল এদিক ওদিক না তাকিয়ে চুপচাপ খাওয়া কমপ্লিট করে তানুজার উদ্দেশ্যে বলল, তুমি অফিসে চলে যাও, আমি তন্নিকে স্কুলে দিয়ে তারপর আমার মিটিং আছে, সেখানে যাব। আর আজকে আমার আসতে অনেক লেট হবে, তাই আমার জন্য ওয়েট করো না। খাওয়া দাওয়া কমপ্লিট করে দরজা লক করে শুয়ে পড়ো। আমার কাছে চাবি আছে এক্সট্রা, কেমন? মেয়ের দিকে তাকিয়ে কথা বললেও কথাগুলো ছিল তানুজার উদ্দেশ্যে। তন্নি বলল, পাপা কোথায় মিটিং? পাপা তাড়াতাড়ি আসবে না কেন? আমি সারাদিন বাসায় একা একা থাকি, আমার ভালো লাগে না। আমি কার সাথে খেলা করব? আম্মু নেই, পাপাও নেই। কথাটা শুনে নেহালের বুকটা ধক করে উঠল। অনেক কষ্ট করেছে মেয়েটা, আর কষ্ট করবে না। তাই তন্নিকে বলল, ঠিক আছে, তাহলে পাপাকে আজকে স্কুল থেকে আমি নিয়ে যাব। সারাদিন আজকে পাপার সাথে থাকবে, ঠিক আছে? একেবারে পাপার সাথে বাসায় ফিরবে। আজকে পাপার সাথে সব মিটিং ক্যান্সেল করে দিবে দুপুরের পর। আজকে শুধু পাপা তন্নিকে নিয়ে সময় কাটাবে, কেমন? বলেই তন্নিকে সুমুখে কোলে তুলে নিল নেহাল। তনুজা আর চোখে একটু তাকালো নেহালের দিকে। চোখের কোণে জল ছিকছিক করছে তানুজার। ভালো লাগলো কথাগুলো শুনে। আজকে থেকে তন্নি তার বাবাকে পাবে। এতকাল তো শুধু মা ছিল, কখনো মেয়েকে সময় দিতে পারেনি প্রয়োজনের তাড়নায়। আজকে থেকে যদি একটু বাবাকে পায়, এটাতে তন্নি যদি একটু ভালো থাকে, তাহলেই খুশি তানুজা। এতটুকুই চাওয়া তানুজার, আর কোনো চাওয়া নেই। নেহাল এক দৃষ্টিতে তাকিয়ে রইল তানুজার দিকে। নেহাল জানে তানুজার এখন কষ্ট লাগছে, হয়তো আগের স্মৃতিগুলো মনে পড়ে গেছে। তবে মনে মনে প্রমিস করলো নেহাল, তানুজার এবং তন্নির জীবনের সমস্ত কষ্ট ধুয়ে একদিন আনন্দে ভরিয়ে দিবে জীবনটাকে। তানুজার জীবনের আগত প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত নেহাল সুখময় করে দিবে। দুপুর 2টা, লাঞ্চ টাইম। নেহাল সমস্ত মিটিং ক্যান্সেল করে মেয়ের স্কুল থেকে মেয়েকে পিক করেছে। গাড়িতে বসে হঠাৎ মনে পড়ল তানুজার কথা। অফিস থেকে তানুজাকে নিয়ে 3জন একসাথে ঘুরতে বের হবে, যা আগে কখনো হয়ে ওঠেনি। সেই সুখ দিতে চায় নেহাল তন্নিকে। তাই অফিসে ফোন করে তানুজার জন্য ছুটি চেয়ে নিয়েছে। এমপি মহোদয় নিজে ফোন করেছে, কেউ আর না করেনি। খুশি খুশি তানুজার ছুটির গ্রান্টেড হয়ে গেছে। তানুজা জানেও না। অফিসের কেরানি এসে তানুজার রুমে ঢুকে বলল, ম্যাম, আপনার ছুটি মঞ্জুর হয়ে গেছে, এখন আপনি যেতে পারেন। এমপি সাহেব ফোন করেছিলেন, আপনার নাকি খুব জরুরি একটা কাজ আছে, তাই বেরোতে হবে এখনই। গাড়ি বাইরে রেডি আছে, এমপি সাহেবকে আমার সালাম দিবেন। তানুজা মনে মনে ভাবল, তন্নি তো এমপি সাহেবের সাথে ছিল, তাহলে কি কিছু হলো নাকি? তানুজার সাথে সাথে অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠেই বলল, আপনাদের এমপি সাহেবের কাছে বলুন। পার্টি অফিসের ভিতরে এসে দেখলো দেখলো নেহাল খেলা করছে। তন্নি তানুজাকে দেখে মা মা বলে দৌড়ে এসে বলল, আমাকে তুমি আর পাপা বেড়াতে যাব, কি মজা হবে। তানুজা তাকালো নেহালের দিকে। নেহাল বলল, কখনো তুমি একা, কখনো আমি একা। আমার মেয়েটা একটা পরিবার পাক, আমি চাই। তাই আজকে বাবা মা একসাথে তন্নিকে নিয়ে বেড়াতে যাবে, তাই না মামুনি? দিনভর তন্নিকে নিয়ে ঘোরাঘুরি করে রাত 9টায় বাসায় ফিরল নেহাল ও তানুজা। তন্নি ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে। নেহালের কোলে চুপটি করে ঘুমিয়ে আছে। তন্নিকে কোলে নিয়ে নেহাল ধীরে ধীরে উপরের দিকে সেরে উঠছে। তানুজা গেল একটু আগে আগে। বিছানাটা রেডি করে দিতে হবে, কারণ তন্নি আর উঠবে না এই ঘুমে।
রাত পার করবে। বিছানা রেডি করতে 2 মিনিট সময় লাগলো। নেহাল তন্নিকে বুকে নিয়ে দাঁড়িয়ে আছে, নড়াচড়া করছে না, যেন মেয়েটা ঘুম থেকে উঠে না যায়। বিছানা রেডি হতেই সমস্যা। নেহাল তন্নিকে বিছানায় ঘুম পাড়াতে পারছে না। তানুজা যখন ছেয়ে দেখলো নেহালের অবস্থা, কেন যেন তানুজার হাসি চলে আসলো। তানুজা বলল, আপনি আমাকে দিন, আমি শুয়ে দিচ্ছি। নেহাল বলল, না না, আমি পারবো, আমাকে শিখিয়ে দাও। তানুজা কথা বাড়ালো না। কথা না বললে তন্নিকে ঘুম থেকে উঠে যাবে। তানুজা সামনে গিয়ে ইশারা করে বুঝালো কিভাবে ধরে কিভাবে শুয়ে দিতে হবে। নেহাল বুঝতে পারছে না। তারপর বাধ্য হয়ে তানুজার কোলে দিল। দেখলো তানুজা কিভাবে শোয়। ধীরে ধীরে তন্নিকে বিছানায় শুইয়ে দিল তানুজা। তন্নিকে শুইয়ে দেওয়ার পর দেখলো নেহাল কাবার থেকে টি-শার্ট এবং ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকলো। তানুজা অবাক হয়ে গেল, এই ওয়াশরুমে কি করছে এই লোক? তানুজার সাথে সাথে দরজার সামনে গিয়ে বলল, আপনি আপনার ওয়াশরুমে যান, এখানে কি? নেহাল বলল, এটাই আমার রুম, আমি আমার রুমে আছি। বলে ওয়াশরুমের দরজা তানুজার মুখের উপর লাগিয়ে দিল। তানুজা হা হয়ে গেল নেহালের কথা বলার ধরন দেখে। এদিকে দরজা নক করে জোরে জোরে কথা বলতে ডাকতেও পারছে না, কারণ তন্নি ঘুম থেকে উঠে যাবে। সারাদিন দৌড়াদৌড়ি খেলাধুলা করে অনেক টায়ার্ড হয়ে গিয়েছে মেয়েটা, তাই আর চিৎকার চেঁচামেচি করতে চাইলো না। চুপচাপ বিছানায় এসে বসলো। মনে মনে ভাবলো, নেহাল গোসল করতে গেলে মিনিমাম আধা ঘন্টা লাগে, অনেক সময় নিয়ে গোসল করে, কি করে আল্লাহ জানে। তাহলে তানুজায় এই ফাঁকি একটু শাড়িটা চেঞ্জ করে ফেললেই পারে। উঠে সাথে সাথে আলমারি থেকে একটা সুতি নর্মাল শাড়ি বের করে তানুজা শাড়ি চেঞ্জ করার জন্য শাড়িটা খুলতেই হঠাৎ কেন যেন নেহাল দরজা খুলে বের হয়ে হা হয়ে তাকিয়ে রইল তানুজার দিকে। হঠাৎ দরজা খোলার শব্দে হাত থেকে শাড়িটা পড়ে গেল তানুজার। এখন শুধুমাত্র একটি ছায়া এবং ব্লাউজে দাঁড়িয়ে আছে তানুজা। নেহাল গোড় লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে তানুজার দিকে। শুধু ছায়া ব্লাউজের তানুজাকে অত্যন্ত মোহনীয় এবং চিত্তাকর্ষণ লাগছে, যাকে দেখে চুম্বকের মতো আকর্ষণ করছে নেহালকে। নেহাল মাথা থেকে পা পর্যন্ত একবার দৃষ্টি বুলালো। সেই প্রথম দিনের মতো লাগছে তানুজাকে, যেদিন প্রথম শাড়ি খুলেছিল তানুজার সারা শরীরে মৃদু কম্পন শুরু হয়েছিল সেই দিন। সেই শরীরের গড়ন, সেই সৌন্দর্য, সেই আকর্ষণ একটুও বাটা পড়েনি। এটা কি তানুজার অতিরিক্ত পরিশ্রমের ফল, নাকি এমনি স্লিম ছিল? নর্মালি মেয়েদের বেবি হলে একটু মোটা হয়, একটু সৌন্দর্যে বাটা পড়ে, কিন্তু তানুজার ক্ষেত্রে যেন দেখে বোঝার কোনো উপায় নেই। একটি মেয়ে জন্ম দিয়েছে যার বয়স এখন 5 বছর প্লাস। নেহালকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে তানুজার সংবিত ফিরল। সাথে সাথে নিচে ঝুঁকে শাড়ি নিবে এমন সময় ব্লাউজের গলা দিয়ে বক্ষ বিভাজনে কিছুটা অংশ দেখা গেলে নেহালের অবস্থা আরো খারাপ হয়ে গেল। নেহাল তাকিয়ে শুকনো বুক গিলছে বারবার। তানুজার সাথে সাথে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে গেল। অন্য পাশ ঘুরে আয়নার দিকে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। নেহাল আয়নার দিকে তাকালো, যেখানে অন্যরকম আরো এক সৌন্দর্য দেখা যাচ্ছে তানুজার। মনে মনে ভাবছে নেহাল, বউ কারামনি কি জানে, আয়না দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছে নেহাল। নেহালের হাত কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। এমন নয় তানুজাকে কখনো স্পর্শ করেনি, বা তানুজার সাথে প্রথম এই অবস্থায় দেখল নেহাল। সম্পূর্ণ বিবস্ত্রত দেখেছে, নতুন সম্পর্ক নয়, অসংখ্যবার ঘনিষ্ঠভাবে মিলিত হয়েছে, কিন্তু দীর্ঘদিনের গ্যাপ থাকায় তানুজাকে নতুনের মতোই মনে হচ্ছে। কেমন যেন ভিতরে অস্থির কম্পন অনুভব করছে নেহাল। মনে হচ্ছে এই যেন হার্টবিট 2-1টা মিস হয়ে গেল, এই মনে হয় অজ্ঞান হয়ে পড়ে যাবে। কোনো মতে আমতা আমতা করে বলল, একটু টাওয়ালটা কি দেওয়া যায়? তানুজা তাকালো নেহালের দিকে। মনে মনে ভাবলো, অসভ্য লোক, যেখানে আমার নিজের কাপড় চোপড় ঠিক নেই, উনি এসেছে টাওয়াল চাইতে। কেন নিজে 2 কদম হেঁটে এসে টাওয়ালটা নিয়ে যেতে পারে না? হেঁটে এসে আমার শাড়িটাও তো উঠিয়ে দিতে পারে। মনে মনে ভাবলো তানুজা, আর ডজন খানেক গালি দিল নেহালের উদ্দেশ্যে। নেহাল হয়তো বুঝতে পারলো ভুল সময় টাওয়াল চেয়ে ফেলেছে, তাই কোনো কথা না বলে চুপচাপ নিজে টাওয়ালটা নিয়ে তানুজার কাছে এসে কানের কাছে ফিসফিস করে বলল, তোমাকে দেখে আমার ভিতরে পুরুষ সত্য জেগে যাচ্ছে তানুজা। তুমি আমাকে চুম্বকের মতো টানছো কেন? অস্থির লাগছে আমার। আর মনে মনে মোটেও ভেবো না আমি তোমাকে শাড়ি উঠিয়ে দিব, কারণ তোমাকে এভাবে দেখতে আমার ভালো লাগছে। বরং আমার তো ভালো লাগবে সারা রাত তুমি আমার সামনে এইভাবে
ছায়া ব্লাউজ পরে শুয়ে থাকুক, কিছু না পড়লেও চলবে। আপনি কিছু বলতেই পারল না তানুজা। তার আগে নেহাল তাকে থামিয়ে দিয়ে বলল, চিৎকার চেঁচামেচি করো না, মেয়েটা সারাদিন ক্লান্ত হয়ে শুয়েছে। আমাকে সিডিউস যদি করতে হয় পাশের রুমে চলো, সেখানে কোনো শব্দ কেউ শুনতে পাবে না। বলে তানুজাকে চোখ মেরে সাথে সাথে ওয়াশরুমে চলে গেল। নেহাল যেতে যেতে বলল, ওয়াশরুমেও হতে পারে, সিস্টেম ভালো আছে, ইউনিক হবে। ব্যাপারটা কি হবে? নেহাল ওয়াশরুমে যেতেই সাথে সাথে তানুজা নিচে ঝুঁকে শাড়িটা নিয়ে তাড়াতাড়ি করে ফেলল। তানুজার সারা শরীর ঘামছে, শরীর কেঁপে কেঁপে উঠছে। একটু আগে কি হয়ে গেল? তানুজাও মনে মনে ভাবছে, এমন তো নয় নেহাল ওকে অবস্থায় দেখেনি বা আগে কখনো স্পর্শ করে দেখেনি। যেমনই হোক, সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, তাহলে এত কেন লজ্জা সংকোচ কাজ করছিল মনে? কেন নেহালের ঘোর লাগা সেই দৃষ্টি তানুজাকে এফোর ওপর করে দিচ্ছিল? কেন নেহালের দৃষ্টি তানুজা সহ্য করতে পারছিল না? কেন মনে হচ্ছিল লজ্জায় তানুজা মরে যেতে যাচ্ছে? এই লোকটা এবার এত নির্লজ্জ কেন? দেখি যখন ফেলেছিল সাথে সাথে ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দিলেই পারত, তা না, ড্রেপ ড্রেপ করে পা থেকে মাথা পর্যন্ত দেখছিল। এখন আর কি বলবে? শুরু থেকে এমন লোকটা, যে সেদিন যখন জীবনে প্রথম দেখেছিল, আধা ঘন্টা শুধু দেখেই ছিল। নেহাল ওয়াশরুম থেকে বের হতেই লাগলো আরেক ঝামেলা। তানুজা নেহালকে বলছে পাশের রুমে যেয়ে ঘুমান, না হলে নেহাল কোনোভাবে রাজি না। পাশের রুমে যেয়ে ঘুমাবে, ওইখানে ঘুমাবে, এখানে ওর মেয়ে আছে তাই মেয়ের সাথে ঘুমাবে। নেহাল বলল, প্রয়োজন হয় তন্নিকে আমার সাথে ওই রুমে দিয়ে আসো, তাহলে আমি ঘুমাবো। তানুজা ভালো করেই জানে তন্নি তানুজাকে ছাড়া ঘুমাতে পারে না। নেহালও সেই সুযোগটাই নিল, তাই বলল, তন্নি আমার সাথে ঘুমালে ওই রুমে আমি যাবো, আর না হলে আমি আমার মেয়ের সাথে এখানে ঘুমাবো। তোমার যদি নিজের উপরও কোনো সেলফ কন্ট্রোল না থাকে, তাহলে তুমি অন্য ঘরে গিয়ে ঘুমাতে পারো। আমার নিজের উপর আমার যথেষ্ট সেলফ কন্ট্রোল আছে। আমি কারো উপরে যে হুমড়ি খেয়ে পড়ি না। তবে কেউ যদি ইচ্ছে করে আমার উপরে আসে, তাহলে হয়তো আমি একটু কিছুমিছু করে বসবো, সেক্ষেত্রে আমার দোষ হবে না। বলেই নেহাল খাটের একপাশে শুয়ে পড়ল। তানুজা পড়ে গেল বিপাকে। কি করবে এখন? মেয়েকে নিয়ে অন্য রুমেও যেতে পারছে না, মেয়েকে ছাড়াও ঘুমাবে না। বাধ্য হয়ে তন্নিকে মাঝখানে দিয়ে আরেক পাশে শুয়ে পড়ল। গভীর রাত, তন্নি ঘুমে কাঁদা। হঠাৎ তনুজা টের পেল তনুজার শরীরের উপরে ভারী কিছু একটা মনে হচ্ছে। তন্নিকে মাঝখানে দিয়ে দুজন দুপাশে ঘুমিয়েছিল, তাই নেহালের তো হওয়ার কথা না। ঘুমের ঘোরে এমন কেন মনে হচ্ছে কিছু একটা আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে শুয়ে আছে তানুজাকে। তানুজা নড়াচড়া করতে পারছে না ঠিক মতো, যেন নিঃশ্বাসটাও নিতে পারছে না। একটু ঘুরে দেখবে সরে, তাও কোনো উপায় নেই। একেবারেই নিজের ভেতরে নিয়ে মনে হয় ঢুকিয়ে রেখেছে তানুজাকে। তানুজা কোনোভাবে হাত দিয়ে স্পর্শ করে বোঝার চেষ্টা করলো, দেখলো নেহালের হাত ও পা দুটো দিয়েই তানুজাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তানুজা হাত দিয়ে অনেক ছাড়ানোর চেষ্টা করলো, নিজেও একটু সরে যাওয়ার চেষ্টা করলো। কোনোভাবেই নেহালের শক্তির সাথে পারছে না। অনেক ছোটাছুটি করলো, নেহালের বন্ধন থেকে ছোটার চেষ্টা করলো। নেহাল দুই পা দিয়ে একবারে জাপটে ধরে শুয়ে আছে। বাধ্য হয়ে তানুজা হাল ছেড়ে দিল, কিছু করার নেই, এই লোক এমনই করবে। নিশ্চিত ও পাশে ঘুম আসছিল না, যার কারণে বাধ্য হয়ে এখানে এসে তানুজাকে এভাবে জড়িয়ে ধরে ঘুমিয়েছে। এটা এই লোকের অভ্যাস, ঘুম না এলে এভাবে জাপটে ধরে ঘুমায়। 7 দিন সংসার করেছিল লোকটার সাথে, ভালো করেই জানে ঘুমানোর অভ্যাসটা কেমন। মনে পড়ে গেল সেই 7 দিনের সংসারের কথা। নেহালের বাহুবন্ধনে আবদ্ধ থেকেই তানুজা মনে করতে লাগলো সেদিনের কথা। প্রথম দিন যেদিন রাত কাটালো তানুজা এই বাড়িতে, পরের দিন সকালে উঠতেই দিচ্ছিল না নেহাল। কত শত চেষ্টা করে উঠতে পারছিল না, কারণ তানুজার অভ্যাস ছিল সকাল সকাল ঘুম থেকে ওঠা। কিন্তু নেহাল সেদিন অনেক দেরি করে উঠেছিল এবং এইভাবে ঝাপটে ধরে শুয়েছিল। চাইলেও তানুজা উঠতে পারেনি। পরে 11টা নাগাদ তানুজাকে ছাড়লে তানুজা উঠে গিয়ে চা বানিয়ে একবারে নেহালকে জাগায়।
প্রথম যখন রান্নাঘরে রান্না করতে গিয়েছিল তানুজা, নেহাল পিছন থেকে জড়িয়ে ধরেছিল পুরো সময়। এভাবে জড়িয়ে রাখতো, এক মুহূর্তের জন্য তানুজাকে ছাড়তো না। মাঝে মধ্যে তরকারি পুড়ে যেত, তারপরও নেহাল তানুজাকে ছাড়তো না, খুনসুটি করতেই থাকতো। একদিন তো দুপুরে রান্না করতে যাওয়ার পর হঠাৎ নিহাল তানুজাকে কোলে করে বেডরুমে নিয়ে আসে। সেদিন আর রান্না করা হয়নি। তানুজার রান্না করা তরকারি আস্তে আস্তে পুড়ে গিয়েছিল। কিন্তু নেহালের ভালোবাসা থেকে তানুজা ছুটতে পারছিল না। তানুজা মনে মনে লজ্জা পেতে থাকলো সেই দিনগুলোর কথা মনে করে। লোকটা তখন থেকেই খুব পাগলামি করতো, যখন তখন ভালোবাসার মুড অন হয়ে যেত, যখন তখন যে কোনো জায়গায় তার চাই মানে চাই। তানুজার লজ্জায় যেন নিঃশ্বাস আস্তে আস্তে ভারী হতে শুরু হলো, ধীরে ধীরে শ্বাস প্রশ্বাসও বাড়তে শুরু করলো। নেহালের যেহেতু ঘুম অনেক পাতলা, তাই অনেকক্ষণ আগে নেহাল টের পেয়েছে তানুজা ঘুম থেকে উঠে গিয়েছে, কিন্তু নেহাল চুপচাপ শুয়ে থাকার ভান করেছিল। ধীরে ধীরে তানুজার নিঃশ্বাস ভারী হচ্ছে, আর নেহাল তার বুকের মধ্যে তানুজার প্রতিটি নিঃশ্বাসের উঠানামা অনুভব করছে। নেহাল ধীরে ধীরে ওর থুতনি ঠেকালো নিজের কাঁধে। তানুজা হঠাৎ নেহালের এমন উষ্ণ স্পর্শ পেয়ে কেঁপে উঠল, চোখ বন্ধ করে ফেললো তানুজা। নেহালের হাত দুটো দিয়ে তানুজার হাতের আঙ্গুলের ফাঁকে ফাঁকে নিজের আঙ্গুল গুলিয়ে দিয়ে তানুজার হাত দুটি শক্ত করে চেপে ধরল। তানুজার কম্পন যেন বেড়ে গেল শরীরে। নেহাল একটু একটু করে তানুজার কাঁধে ভালোবাসার স্পর্শ দিতে লাগলো। নেহালের উষ্ণ গরম নিঃশ্বাসে তানুজার দেহ মন ছটফট করতে লাগলো। মনে হচ্ছে খাঁচার ভিতর কোনো পাখি বের হওয়ার জন্য ছটফট করছে, ঠিক সেইভাবেই ছটফট করতে লাগলো, কিন্তু পারছে না। নেহাল ধীরে ধীরে হাতের বাঁধন আলগা করে তানুজাকে নিজের দিকে ঘোরানোর চেষ্টা করলো। তানুজা প্রথম চেষ্টায় একটু শক্ত হয়ে শুয়ে থাকলেও নেহাল হার মানার পাত্র নয়। দ্বিতীয়বার আবার তানুজাকে একটানে নিজের দিকে ঘুরিয়ে ফেলল। তানুজা চোখ বন্ধ করে রয়েছে। নেহাল ড্রিম লাইটের আলোতেও তানুজার মুখ ছবি স্পষ্ট দেখতে পারছে। চোখ বন্ধ, তীর তীর করে কাছে ঠোঁট দুটো বড্ড টানছে নেহালকে তানুজার ঠোঁট। কত বছরের পিপাসা, সেই ৬ বছর আগে শেষবারের মতো পিপাসা মিটেছিল নেহালের। ৬ বছর ধরে এখনো পর্যন্ত কখনো কোনো নারী দেহের সান্নিধ্যে যায়নি নেহাল, কখনো কোনো নারীর দিকে চোখ তুলে তাকায়নি, কখনো কোনো নারী নেহালকে সিডিউস করতে আসলে কথা মনে পড়তো তানুজার স্পর্শ। সবকিছুতে শুধু তানুজাকে কল্পনা করতো নেহাল। আর কিছু ভাবতে চাইল না বা ভাবতে পারল না নেহাল। সাথে সাথে আঁকড়ে ধরল তীর তীর করে কাঁপতে থাকা তানুজার ঠোঁট দুটো। গভীরভাবে চুমু খেতে লাগলো নেহাল। তারপর তানুজার মুখটিকে দুই হাতের আঁচলে শক্ত করে ধরে রেখে চুমু খেতে লাগলো পরম ভালোবাসা, পরম আদরের সাথে। এই চুমুতে রয়েছে কত না জানি না পাওয়া তীব্র ভালোবাসার প্রতি তীব্র আসক্তি। গভীর থেকে গভীরভাবে চুমু খেতে লাগলো নেহাল। তানুজারও আজকে আর কোনো বাধা দেওয়ার শক্তি যেন অবশিষ্ট নেই শরীরে। চুপচাপ সায় দিতে লাগলো। হঠাৎ শার্টের কলার দুটো খামচে ধরল নেহালের। নেহাল যেন আরো সাড়া পেল, মত্ত হতে চাইল তানুজার মধ্যে। তানুজাকে ছেড়ে দিয়ে তানুজার দিকে তাকিয়ে রইল নেহাল। তানুজা জোরে জোরে শ্বাস নিচ্ছে, যেন এতক্ষণ মরে যাচ্ছিল, নিঃশ্বাস ঠিক মতো নিতে পারছিল না। নেহাল ধীরে ধীরে উঠে বসল। জোরে জোরে নিঃশ্বাস ছাড়ল নেহাল। তানুজা ধীরে ধীরে একটু ঠিক হলে নেহাল তানুজাকে সাথে সাথে কোলে তুলে নিল। তানুজা অবাক হয়ে গেলে কিছু বলবে তার আগে তানুজার কানে কানে নেহাল ফিসফিস করে বলল, চুপ মেয়ে, উঠে যাবে, একটি কথাও বলো না, বাধা দেওয়ার কথা স্বপ্নেও ভেবো না, আমি কিছুই মানব না আজ। বলে সাথে সাথে তানুজাকে দরজার দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলো নেহাল। তানুজার বুকের ভিতরে দূর দূর করে কাঁপছে। কোথায় নিয়ে যাচ্ছে লোকটা তানুজাকে? পাশের রুমে নিয়ে যাচ্ছে। তানুজা বুঝতে পেরেই একটু যেন নড়ে চড়ে উঠল। তানুজাও ফিসফিস করে নেহালকে বলল, ছাড়ুন আমাকে, নামিয়ে দিন, যাব না আমি ওই রুমে, মেয়ে একা রুমে, ছাড়ুন বলছি, অসভ্য লোক। নেহাল সাথে সাথে তানুজাকে কোলে নেওয়া অবস্থায় দরজা খুলে বাইরে বের হয়ে দরজাটা সুন্দর করে চাপিয়ে দিল। তারপর হেঁটে হেঁটে চলে গেল পাশের রুমে।
পাশের রুমে ঢুকে দরজা লক করে দিয়ে সাথে সাথে তানুজাকে বিছানায় কাছে নিয়ে আস্তে করে ছুঁড়ে মারল। বিছানাটা অত্যাধিক নরম হয় তানুজার সারা শরীর যেন বিছানার উপরে কেঁপে উঠল। তানুজার সারা শরীর কাঁপাকাঁপি করছে। হঠাৎ কেন যেন লজ্জা শরম হয় একসাথে জেঁকে ধরেছে তানুজাকে। তানুজা ধীরে ধীরে বিছানার অপরের দিকে পিছাতে লাগলো। নেহাল এক চটকায় নিজের টি-শার্টটি খুলে ছুঁড়ে ফেললো কোনো একটি জায়গায় বলতে পারবে না। তারপর তানুজা পা ধরে টেনে নিজের কাছে নিয়ে এসে ফিসফিস করে বলল, আজকে তোমার কোনো বাধা আমি মানব না। প্রয়োজন হলে কাল থেকে আবার ঝগড়া করবে, রাগ করবে, কিন্তু আজকে আমার তোমাকে চাই, চাই, কোনো বাধা কাজে আসবে না। বলে সাথে সাথে আঁকড়ে ধরল তানুজার ঠোঁট। গভীর থেকে গভীর হতে লাগলো নেহালের স্পর্শ। ধীরে ধীরে নেহাল তানুজার বুকের কাছ থেকে শাড়ির আঁচল নামিয়ে দিল। তানুজা হাত দিয়ে আটকাতে চাইলেও নেহালের শক্তির সাথে ফেরে উঠল না। তানুজা যখনই শাড়ি পরত নেহালকে খুব আকর্ষণ করত, আর এখন তো তানুজা সব সময় শাড়িই পরে থাকে। নেহাল প্রতিনিয়ত কিভাবে নিজেকে কন্ট্রোল করতে সেটা শুধুমাত্র নেহাল জানে, কিন্তু আজ যেন সব সহ্য শক্তির ভাত ভেঙে গিয়েছে নেহালের। এভাবে কতক্ষণ চললো বলতে পারবে না কেউ। নেহাল তানুজার ঠোঁট কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়ে চলে আসলো গলায়। গলায় চুমু খেতে খেতে নামতে লাগলো বুকে। তানুজার বক্ষ বাজে ঠোঁট ছোঁয়ালো নেহাল। গাঢ় সেই স্পর্শ নাজেহাল তানুজা হাত দিয়ে নেহালকে আটকাবে তার আগে নেহাল দুই হাত দিয়ে তানুজার হাত দুটো চেপে ধরল। তারপর গলায় বুকে নিজের ঠোঁটের স্পর্শ দিতে লাগলো নেহাল। বেসামাল হতে লাগলো নেহালের প্রত্যেকটি স্পর্শ এবং চলতে লাগলো সাথে সাথে হাতের অবাধ বিচরণ। তানুজা ক্লান্ত হয়ে পড়লে এক পর্যায়ে নেহাল তানুজার চোখের দিকে তাকালো। দেখলো তানুজার চোখ দুটো বন্ধ করে আছে, তীর তীর করে কাঁপছে ঠোঁট দুটো। নেহাল ধীরে ধীরে ঠোঁটের কাছে এসে ঠোঁটে ঠোঁট আঁকড়ে ধরে হাত দুটো দিয়ে তানুজার ব্লাউজের হুকগুলো খুলতে লাগলো। তানুজা সর্বশক্তি দিয়ে নেহালের হাত ধরল। তানুজা বাধা দিতে চাইলে নেহাল ঠোঁটে ঠোঁট রেখেই ধীরে ধীরে বলল, বলিস আজকে কোনো বাধা দিবে না, কোনো কিছুতে বাধা দিবে না, প্লিজ। আজকে আমি কোনো বাধাই মানব না। তানুজার হাত দুটো নেহাল এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে নিজের কাজ করতে লাগলো। তারপর ধীরে ধীরে নেহাল নিচে নামতে নামতে চলে আসলো তানুজার পেটের কাছে। উন্মুক্ত পেটে কয়েকটি গভীরভাবে ঠোঁটের স্পর্শ দিল। তানুজা বারবার কেঁপে কেঁপে উঠেছে নেহালের স্পর্শ। নেহাল মাথা তুলে তাকালো তানুজার দিকে। তারপর ধীরে ধীরে আবার তানুজার উন্মুক্ত পেটে গাঢ় স্পর্শ করলো নেহাল। তানুজা না পেরে দুই হাত দিয়ে নেহালের চুলগুলো আঁকড়ে ধরতে নেহাল যেন আরো সায় পেল। ধীরে ধীরে হাত গলিয়ে দিল তানুজার শাড়ির কুচিগুলোতে। এক ঝটকায় শাড়ির কুচিগুলো খুলে ফেললো। তারপর ধীরে ধীরে শাড়িটি সরিয়ে ছুঁড়ে মারলো রুমের এক কোনায়। তনুজার সাথে সাথেই দুই হাত দিয়ে লজ্জায় মুখ ঢেকে ফেললো। এদিকে তানুজার জোরে জোরে নিঃশ্বাস নেওয়ায় তানুজার বুকের ওঠানামায় দেখে মাতাল হয়ে যাচ্ছে নেহাল। নেহাল ধীরে ধীরে তানুজার পায়ের কাছে চলে আসলো। পা থেকে শুরু করে করলো নেহাল অধৈর্যভাবে ঠোঁট দিয়ে তানুজাকে স্পর্শ করায়। এভাবে ধীরে ধীরে নেহাল উপরের দিকে উঠতে লাগলো, চলে আসলো তানুজার মুখ বরাবর। তানুজার দিকে তাকালো কিছুক্ষণ পর। তানুজা ফিট ফিট করে চোখ খুলে তাকালো নেহালের দিকে। নেহাল যেন অনুমতি চাইছে, কিন্তু তানুজা জানে আজ অনুমতি দিলেও যা হবে, না দিলেও তা হবে। কোনো কিছুতেই আটকানো যাবে না বেসামাল নেহালকে। সাথে সাথে তানুজা আবার চোখ দুটো বন্ধ করে ফেললো। নেহাল আর এক মুহূর্ত দেরি করলো না তানুজাকে নিজের করে নিতে। সর্বশক্তি দিয়ে তানুজাকে নিজের সাথে মিশিয়ে ভালোবাসতে লাগলো নেহাল। ভেঙে গেল দুজনের মধ্যে সমস্ত বাধা, একাকার হয়ে মিশে গেল তানুজার সাথে। ভদ্ররুমে শুধু শোনা গেল দুজনের চাপা শ্বাস প্রশ্বাসের শব্দ, চাপা মৃদু আর্তনাদ তানুজার, কিছুটা সুখের কিছুটা যন্ত্রণা। কিন্তু দুজন যেন একে অপরের সাথে দুটি দেহ একটি আত্মার মতো মিলিত হয়ে গেল, যেন আরো কোনো বাধা নেই। 6 বছরের সমস্ত অভিমান ভুলে তানুজা নিজেকে সঁপে দিল নেহালের কাছে।
সারা রাত ধরে চলল নেহালের ঈষৎউষ্ণ ভালোবাসার অত্যাচার তানুজার প্রতি। তানুজাকে যেন একেবারে নাজেহাল করে ছাড়ল নেহাল। ৬ বছরের যত ভালোবাসা, যত অভিমান সবকিছু যেন মিলেমিশে একাকার হয়ে গেল। ভোর রাতের দিকে ক্লান্ত হয়ে তানুজার বুকে শুয়ে আছে নেহাল। তানুজা এক হাত দিয়ে নেহালের চুলগুলো আস্তে আস্তে হাত বুলিয়ে দিচ্ছে আর মনে মনে ভাবছে এখনো সেই রকম পাগলাটে বেসামাল রয়ে গেল এমপি সাহেব। ভোর ৬টা। তানুজার ঘুম ভেঙে গেল। চিন্তা করলো তাড়াতাড়ি উঠে গোসল টোসল করে নাস্তা তৈরি করতে যাবে। তাই যেই উঠতে যাবে অমনি নেহালের চোখ খুলে গেল। ফিটফিট করে তাকালো নেহাল তানুজার দিকে। তানুজার লজ্জার সাথে সাথে দুহাতে নিজের মুখ ঢাকলো। নেহাল আদো আদো ঘুমন্ত অবস্থায় একটু মুচকি এসে তানুজার হাত দুটো সরিয়ে কিছুক্ষণ তানুজার দিকে তাকিয়ে বলল, এত সকালে ঘুম থেকে উঠলে কেন? আমাকে ঘুমাতে দাও। বলে আবার তানুজার উন্মুক্ত বুকে মুখ গুজে দিল নেহাল। তানুজা এতক্ষণ ঘুমন্ত ছিল তাই কিছু বলেনি, কিন্তু এখন তানুজার লজ্জায় মরি মরি অবস্থা। গায়ে যে কোনো কাপড় নেই, তার মধ্যে নেহাল তানুজার বুকে মুখ গুজে আবার ঘুমানোর চেষ্টা করছে। নাকে ঘষাঘষি করছে। নেহাল এখনো প্রায় আধো আধো ঘুমন্ত অবস্থায়, তাই বুঝতে পারছে না তানুজা ঠিক কতটা লজ্জা পাচ্ছে। কিছুক্ষণ পর নেহাল আবার চোখ তুলে তাকালো তানুজার দিকে। দেখলো তানুজা এখনো লজ্জায় কাঁপাকাঁপি করছে। কোনো মতে তানুজা বলল, ঘুম থেকে উঠুন, আমাকে উঠতে দিন। আমাকে নাস্তা বানাতে হবে, মেয়েকে রেডি করে অফিসে যেতে হবে। নেহাল এবার চোখ বুলিয়ে তানুজাকে পুরোপুরি উন্মুক্ত অবস্থায় দেখলো। তানুজাকে দেখে নেহালের যেন আবার নেশা উঠে গেল। নেহালের আবার মাথায় কোনো দুষ্টু বুদ্ধি চেপে গেল। সাথে সাথে চাদর টেনে নেহাল চাদরের ভিতরে গিয়ে তানুজার চোখে চোখ রেখে বলল, এখন তুমি উঠতে পারবে না। আই নিড ইউ ব্যাডলি রাইট নাও। তানুজা বলল, খবরদার আর একবারও আমার দিকে আগুনের চেষ্টা করবেন না। রাতভর আপনি এরকম করেছেন, আমাকে উঠতে হবে, অফিস আছে আমার। বলেই যেই তানুজা নেহালকে সরিয়ে উঠবে তার আগে নেহাল আবারও তানুজাকে টেনে ধরে নিজের শরীরের সর্বশক্তি দিয়ে তানুজাকে চেপে ধরল। ধরে বলল, যতক্ষণ আমি উঠতে না দিব ততক্ষণ তুমি উঠতে পারবে না। শোনো নি কি বলছি, আমার এখন চাই। না করো না প্লিজ। আই উইল বি সফট দিস টাইম। আর অফিস আছে, অফিস সেটা দেখার দায়িত্ব আমার। আধা ঘন্টা দেরি করে গেলে কিছু হবে না। আমাকে আধা ঘন্টা সময় দাও প্লিজ। বেশি সময় নিব না, অনলি আধা ঘন্টা। বলে আবারও তনুজার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল নেহাল। তানুজার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করল না। সকাল ৭টা। আধা ঘন্টা বলে ঘন্টা ধরে চলল নেহালের পাগলামি। সব শেষে ক্ষান্ত হলো নেহাল। শেষ হলো নেহালের পাগলামি আজকের জন্য। তনুজা উঠতে গিয়ে দেখলো সারা শরীর ব্যথা হয়ে গিয়েছে। ব্যথায় জর্জরিত হয়ে কোনো মতে উঠে বসলো। একটি গায়ের চাদর নিয়ে কোনো মতে শরীরে পেঁচিয়ে তাকালো নেহালের দিকে। দেখলো নেহাল এখনো ঘুমিয়ে আছে বিছানায় উপর হয়ে। উন্মুক্ত পিঠ, পিঠে এখনো তানুজার নখের দাগ স্পষ্ট। তানুজার লজ্জা পেল, লজ্জায় মাথা নিচু করে ফেলল। তারপর চাদরটা একটু নেহালের গায়ে ভালো করে টেনে দিয়ে ওয়াশরুমে গেল। ওয়াশরুমে ঢুকে চাদরটা খুলে তানুজা আয়নায় নিজেকে তাকালো। যেন মনে হচ্ছে আজকেই প্রথম বিয়ে হয়েছে তানুজার। শরীরের এমন ব্যথা হয়ে গিয়েছে, অথচ এর আগেও তো এরকম সময় পার করেছিল তানুজা। শরীরে অসংখ্য ছোট ছোট ভালোবাসার স্পর্শের দাগ, যেখানে নেহাল উন্মাদের মতো স্পর্শ দিয়েছিল। কোথাও একটু জোরে দিয়েছিল, কোথাও আস্তে, কিন্তু প্রত্যেকটা দাগ শরীরে স্পষ্টভাবে প্রতিমান হচ্ছে। কেন জানি তানুজার লজ্জা পেয়ে গেল দাগগুলো দেখে। কিভাবে এখন অফিসে যাবে তানুজা? কিছুটা আগে এমন স্থানে যেখানে চাইলেও ডাকা যাবে না। তানুজা দাগগুলোতে হাত বুলিয়ে দেখতে লাগলো। আর প্রত্যেকটি দাগের সাথে রাতের কথা মনে পড়তে লাগলো। কতটা উন্মাদ, কতটা পাগলাটে ছিল নেহাল রাতে। কেউ বলতেই পারবে না আজকের এই এমপি সাহেব যে কিনা বিভিন্ন মানুষের সাথে রাজনীতি করে, মানুষের সাথে ভারী ভারী কথা বলে, যাকে এত গম্ভীর পুরুষ মনে হয়, সেই ব্যক্তি কি পাগলামিগুলো করেছে রাতে। মনে হয়েছিল এখনো সেই
25-26 বছরের নেহাল যে কিনা প্রথম প্রেম করে প্রেমিকের সাথে দুষ্টু মিষ্টি কথা বলতেন। কে বলবে এই নেতার মুখ থেকে এই ধরনের কথা বের হতে পারে? আবেগের মুহূর্তগুলোতে কত দুষ্টু মিষ্টি কথাই না বলেছে নেহাল। নেহাল এখনো বিছানায় উপর হয়ে শুয়ে আছে, কোমরে পাতলা একটা চাদর পেঁচিয়ে। হঠাৎ ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলে নেহাল চোখগুলো ফিটফিট করে তাকালো তানুজার দিকে। দেখলো তানুজা আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি ঠিক করছে, চুল দিয়ে টুপটুপ করে পানি পড়ছে, ব্লাউজের অনেকখানি অংশই ভিজে গিয়েছে চুলের পানিতে, যার ভিতর থেকে ইনারের কালারটা পর্যন্ত দেখা যাচ্ছে। গভীরভাবে অবলোকন করলো তানুজাকে, পা থেকে মাথা পর্যন্ত এই সেই নারী যাকে ভালোবেসে 6টি বছর অপেক্ষা করেছে, যার জন্য কখনো অন্য কোনো নারীর দিকে চোখ তুলে তাকায়নি নেহা। সেই মেয়ে এখন ওর চোখের সামনে, চোখ খুললেই ও তানুজাকে দেখতে পারে। এর থেকে সুন্দর সকাল হয়তো নেহালের জীবনে আর কখনো আসেনি। নেহাল মুগ্ধ দৃষ্টিতে ঘুমন্ত অবস্থায় উপুর হয়ে তাকিয়ে দেখতে লাগলো তানুজাকে। তানুজার চোখ পড়লো নেহালের দিকে, সাথে সাথে তানুজার চোখ সরিয়ে ফেললো। লজ্জা পাচ্ছে ভীষণ। নেহাল কোনো মতে কোমরে কাপড়টা পেঁচিয়ে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে তানুজার পেছনে এসে তানুজাকে পিছন থেকে দু হাতে কোমরে জড়িয়ে ধরল। শাড়ির আঁচল বেদ করে হাত রাখলো তানুজার উন্মুক্ত কোমরে ও পেটে। কাঁধে ঠোঁট রেখে গভীরভাবে স্পর্শ করে কানের কাছে ফিসফিস করে বলল, আই লাভ ইউ অ্যান্ড আই এম সরি। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। ভীষণ ভালোবাসি আমি তোমাকে। কখনো আর আমাকে ছেড়ে কোথাও যেও না। আমার জীবনে প্রত্যেকটা সকাল যেন এত সুন্দর, এত মধুময় হয়। চোখ খুলে যেন আমি তোমাকে দেখতে পারি। তানুজার যেন রাতভর এত কিছু পরেও লজ্জা এক বিন্দু মাত্র কমেনি। আয়নায় তাকাতে পারছে না। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ছাড়ুন, আমি নাস্তা তৈরি করতে যাব। হঠাৎ আয়নার দিকে তাকিয়ে নেহাল তানুজাকে ঘুরিয়ে দাঁড় করালো। তারপর তানুজাকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। তানুজার সারা শরীরে নেহালের কামড়ের দাগ দেখা যাচ্ছে। দেখে নেহাল মুচকি হাসলো। তারপর তানুজাকে বলল, হিসাব বরাবর। তানুজা চট করে নেহালের দিকে তাকালো, বলল, কিসের হিসাব বরাবর? নেহাল ঘুরিয়ে নিজের পিঠ দেখিয়ে বলল, দেখো আমাকে কি করেছো। এই হিসাব বরাবর। এই মুহূর্তে কিছু বলিনি, কিন্তু যেভাবে তুমি আমাকে আঁচড় কাটছিলে, মনে হচ্ছিল আমি তোমার সাথে না কোনো বিড়ালের সাথে আছি। আর উফ, তোমার ছাপা চিৎকার মাথা খারাপ করে ফেলেছিল বারবার। তাই বললাম হিসাব বরাবর। আমাকেও তুমি দাগ দিয়েছ, তোমাকে আমি দাগ দিলাম। দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। তানুজার কাছে এসে ঘনিষ্ঠ হয়ে বলল, এখন থেকে এরকম দাগ আমি তোমাকে প্রতিনিয়ত দিব। তুমিও চাইলে আমাকে ইচ্ছে মতো আঁচড় কাটতে পারো। আমি তোমাকে কিছু বলবো না। বলে তানুজার কপালে ভালোবাসার স্পর্শ দিল নেহাল। তারপর তানুজার লজ্জানত মুখের দিকে তাকিয়ে বলল, এখন কি আমি ওয়াশরুমে যেতে গোসল করে রেডি হতে পারি, নাকি তুমি চাইছো আরেক রাউন্ড হোক? কসম করে বলছি, আর এক মুহূর্তে যদি এখানে থাকো তাহলে আরেক রাউন্ড হয়ে যাবে। আমি নিজের উপর কন্ট্রোল হারাচ্ছি। বুকের আঁচল ঠিক করো। আর সকাল সকাল ভেজা ব্লাউজে আমার সামনে আসবে না। সবকিছু দেখা যায়, আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারাই। বলেই তানুজা ঠোঁটে ছোট্ট করে একটি চুমুকি দিয়ে বলল, এখন এখান থেকে যাও। আমি সত্যি সত্যি নিয়ন্ত্রণ হারাচ্ছি। আমি ভীষণ টায়ার্ড। কথাটি শোনা মাত্র তানুজার লজ্জায় আর এক মুহূর্তে দেরি করলো না। দৌড়ে সাথে সাথে রুম থেকে বের হয়ে গেল। নেহাল দাঁড়িয়ে রইল আয়নার কাছে, নিজেকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। ব্রেকফাস্ট টেবিলে নেহাল মেয়ে তন্নিকে কোলে নিয়ে সুন্দর করে নাস্তা খাওয়াচ্ছে। তনুজা সবকিছু গোছগাছ করে অফিসের জন্য রেডি। তন্নিকে স্কুলে দিয়ে তারপর অফিসে যাবে। অবশ্যই কাজটি নেহালকেই করতে হবে। প্রথমে তন্নিকে স্কুলে নামিয়ে দেবে, যেহেতু স্কুলটা আগে পড়ছে। তারপর তনুজাকে অফিসে দিয়ে তারপর নিজে পার্টি অফিসে যাবে। তানুজা এসে দেখলো তন্নিকে খাওয়ানো শেষ। সুন্দর করে মুখ মুছে দিচ্ছে নেহাল। তানুজার খুব ভালো লাগলো দৃশ্যটি। খুশিতে যেন চোখের কোণে জল চলে এলো। তানুজা অত্যন্ত সাধারণ ঘরের সাধারণ একটা মেয়ে। চাকরির সুবাদে তানুজাকে প্রতিনিয়তই পুরুষদের কামনা দৃষ্টি সহ্য করতে হয়। কারণ সবাই জানে তানুজার স্বামী নেই। অনেকে এও মনে করেন হয়তো তানুজার কখনো বিয়েই হয়নি। স্কুলে তন্নিকে বিভিন্নভাবে ছোট ছোট বাচ্চাদের উপহাসের শিকার হতে হয়। অবশ্যই সেগুলো
তারা বড়দের কাছ থেকে শিখেছে যে তন্নির বাবা নেই, তন্নি খারাপ মেয়ে, ওর সাথে সবাই বসতো না। আমাদের সমাজের বাস্তবতা এই, একটি মেয়ের অবশ্যই স্বামী নামক একটি খুঁটি প্রয়োজন। আপনি বা আমি যতই আর্থিকভাবে স্বাবলম্বী হই না কেন, স্বামী প্রয়োজন। শুধুমাত্র টাকার জন্য নয়, স্বামী প্রয়োজন নিজেকে সবার কুদৃষ্টি থেকে বাঁচিয়ে রাখার জন্য। পারিবারিক বন্ধন অনেক বড় একটা ব্যাপার। একটা বাচ্চা ছোটবেলা যেমন মা প্রয়োজন, তেমনি বাবাও প্রয়োজন। আর শুধুমাত্র এই কারণে স্বামী প্রয়োজন হয় না। দিন শেষে বাড়িতে ফিরে দুটো কথা বলার জন্য আপনার নিজের একটি মানুষ প্রয়োজন, যার জন্য স্বামীকেই প্রয়োজন। তনুজা মনে মনে ভাবছে, হয়তো কিছুদিন রাগ করে থাকতে পারতো তানুজা, কিন্তু এতে তন্নি বঞ্চিত হতো বাবার ভালোবাসা থেকে। ছোটবেলার তন্নি ছোট ছিল, বুঝতে পারেনি, কিন্তু এখন তন্নিকে কেউ ছোট করে কথা বললে তন্নি কান্না করে দেয়। তন্নিকে মনে চায় তার স্পোর্টস ডেতে অভিভাবক মিটিংয়ে তার বাবা তার সাথে থাকুক। তন্নিরও মন চায় বাবার সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে। মেয়েরা বাবার পরি হয়, পুতুল হয়। স্কুলে দেখে বাসায় এসে বলতো, কারো পরি না। তানুজা তন্নিকে পরি বললেও তন্নি বাবার রাজকন্যা, পরি হতে চাইতো। তানুজা সেটা খুব অনুভব করত, তাই সব দিক বিবেচনায়। আর এক সময় তানুজা নেহালকে প্রচন্ড ভালোবেসেছে, এমনকি এখনো বাসে। সেই দিক বিবেচনায় নেহালকে মেনে নেওয়াই তানুজার কাছে সবচেয়ে ভালো সিদ্ধান্ত মনে হয়েছে। আর তাছাড়া আসলেই সত্যি নেহাল কোনো মেয়ে মানুষের সাথে জড়ায়নি বা কাউকে বিয়ে করেনি। হ্যাঁ, একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল নেহাল, প্রতিনিয়ত এর জন্য প্রায়শ্চিত্ত করেছে, অনুশোচনায় ভুগেছে। একটা মানুষ যদি কারো কাছে মন থেকে ক্ষমা চায়, প্রায়শ্চিত্ত করে, অনুশোচনায় ভোগে, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। তানুজা নিজে নিজে ভাবলো, নেহালও তন্নিকে এমন খুশির একটা অবস্থায় দেখে খুশিটা তনুজা যতটা টাকা ইনকাম করুক না কেন কখনোই একা তন্নিকে দিতে পারতো না, যার জন্য অবশ্যই ওর বাবার ভালোবাসা প্রয়োজন ছিল। একটা মা একটা সন্তানের জন্য যথেষ্ট সব সময় হয় না, একটা ফিতারও অবদান থাকতে হয়, সেটা বাচ্চাটার জন্য। তানুজা একটু মুচকি এসে একটি ছোট্ট নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা চলুন এমপি সাহেব, আমাদের দেরি হয়ে যাচ্ছে। নেহাল তানুজার দিকে তাকিয়ে বলল, চলো। আমার পরিমায়েরও খাওয়া শেষ, এখন আমরা তিনজনে একসাথে যাব। আগে তন্নিকে স্কুলে নামিয়ে স্কুলে যাব, সেখানে আমার একটু কাজ আছে। তনুজা কৌতূহলবশত জিজ্ঞেস করলো, কি কাজ? নেহাল বলল, এটা আমাদের বাবা আর মেয়ের সিক্রেট, তোমাকে নাক গলাতে হবে না। বলেই তন্নিকে কোলে তুলে নিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল নেহাল। তারপরে একটু পিছনে ফিরে বলল, তাড়াতাড়ি এসো, দেরি করো না। তনুজা তন্নির স্কুলের ব্যাগ, টিফিন বক্স নিয়ে পিছন পিছন ছুটলো। স্কুলের গেটে চলে আসলো তিনজন। স্কুলের গেটে এসে নেহাল তন্নি ও তানুজাকে বলল নামতে, সাথে সাথে নেহালও গাড়ি থেকে নামলো। এখন প্রায় প্রতিদিনই কার ড্রাইভ করে নেহাল পিছনে অবশ্য দুটি গাড়ি থাকে, দুটো গাড়ি ভর্তি ওর বডিগার্ড। স্কুলের গেটে নেমে তানুজা আবার জিজ্ঞেস করলো, স্কুলের ভিতরে কি কাজ? নেহাল বলল, শুনতে হবে না, চুপচাপ আসো। স্কুল কম্পাউন্ডের ভিতরে ঢুকে তন্নিকে কোলে তুলে নিল নেহাল। নেহাল হাঁটছে, পাশে হাঁটছে তানুজা, পিছনে চারজন বডিগার্ড। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তন্নি ও নেহালের দিকে। তন্নির সাথে এই এলাকার এমপি সাহেব কি করছেন? তাও তন্নিকে কোলে নিয়ে সকাল সকাল সবাই অবাক চোখে তাকিয়ে আছে। টিচার, দপ্তরি, স্কুলের অভিভাবিকা, শিক্ষার্থীরা সবাই। স্কুলের প্রিন্সিপাল মহোদয়ের কাছে অলরেডি খবর পৌঁছে গিয়েছে, ধানমন্ডি আসনের এমপি সাহেব স্বয়ং এসেছে, কোনো প্রকার ইনভাইটেশন ছাড়া। যাকে ইনভাইট দিয়েও স্কুলে আজ পর্যন্ত আনতে পারেনি, সেই এমপি সাহেব নিজে থেকে এসেছে। কি হতে পারে কারণ? সাথে সাথে প্রিন্সিপাল সাহেব সাথে
অন্যান্য সহকারী শিক্ষকদের নিয়ে স্কুল কম্পাউন্ডে চলে এলেন। এসে দেখলেন তন্নিকে কুলে নিয়ে নেহাল তাদের অফিসের সামনে এসে দাঁড়ালো। স্কুলের প্রিন্সিপাল সাথে সাথে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম এমপি সাহেব, আপনি আমাদের এই স্কুলে কোনো সমস্যা হয়েছে? আমরা তো বুঝে উঠতে পারছি না। কিছু হলে আমাকে ডাকতেন, আমি নিজে আপনার অফিসে চলে যেতাম। নেহাল প্রিন্সিপালের দিকে তাকিয়ে বলল, সমস্যাটা যদি রাজনৈতিক বা এলাকার উন্নয়ন বিষয়ক হতো তাহলে হয়তো আপনাকে ডেকে পাঠাতাম, কিন্তু ব্যাপারটা অত্যন্তই আমার ব্যক্তিগত এবং যার জন্য শুধুমাত্র আমাকে আসতে হবে, অন্য কেউ আসলে হবে না। প্রিন্সিপালের কপাল গামছে, এমন কি ব্যক্তিগত কাজ যার জন্য ওনাকে নিজে হতে আসতে হয়েছে? পরক্ষণে চোখ পড়ল তন্নির দিকে, বলল, ও তো আমাদের স্কুলের স্টুডেন্ট। তন্নি, ওনাদের কি কোনো সমস্যা হয়েছে? কিছু করেছে ওনারা? আপনি চাইলে আমি এখনই অ্যাকশন নিতে পারবো। নেহালের দিকে তাকিয়ে বলল প্রিন্সিপাল। নেহাল তন্নিকে গালে চুমু খেয়ে বলল, হ্যাঁ, ওনাদের জন্যই আসতে হয়েছে। পরিচয় করিয়ে দিতে এসেছি, তন্নি আমার মেয়ে এবং যাকে দেখেছেন উনি হচ্ছেন মিসেস নেহাল, অর্থাৎ শাহনেওয়াজ খান নেহালের একমাত্র বিবাহিত স্ত্রী এবং আপনাদের এমপি সাহেবের স্ত্রী। এটাই ওনার একমাত্র পরিচয় নয়, উনি এই এলাকার অনেক বড় একজন সরকারি কর্মকর্তা, যার টেবিলে এখনো আপনাদের এমপি সাহেবের ফাইল পড়ে আছে, উনি সাইন করেননি। তানুজার দিকে তাকিয়ে হেসে কথাটি বলল নেহাল, তারপর আরেক হাত দিয়ে তানুজার কাঁধে ধরে তানুজাকে একটু কাছে এনে জড়িয়ে ধরে বলল, আমার স্ত্রী এবং সন্তানকে পরিচয় করিয়ে দিয়ে গেলাম। এই বছর আমার রাজকন্যা আপনাদের স্কুলে ভর্তি হয়েছে, সাথে আমি আসতে পারিনি, যার জন্য আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু এখন থেকে সবকিছুতেই আমাকে পাবেন। যদি আমার রাজকন্যার কোনো সমস্যা হয় আমার স্ত্রীকে জানানো প্রয়োজন নেই, উনি আবার অনেক বড় সরকারি কর্মকর্তা, ওনার হাতে সময় থাকে না অফিস রেখে আসার। তবে আমি ফ্রি, বেকার মানুষ, যে কোনো সময় আমাকে ডাকতে পারেন, আমার মেয়ের জন্য আমি সাথে সাথে চলে আসব। প্রিন্সিপালের দিকে তাকিয়ে কথাগুলো বলল নেহাল। প্রিন্সিপাল সহ আশেপাশের সবাই যেন শুকনো ডুব গেল। এতদিন কতটা অবজ্ঞা করেছিল তন্নিকে সে। তন্নি নাকি এলাকার এমপি সাহেবের মেয়ে, ভাবতেও অবাক হচ্ছে সবাই। প্রিন্সিপাল স্যারের যেন কপালে আরো ঘাম ছুটে গেল, কারণ যেদিন তন্নিকে ভর্তি করা হয়েছিল বাবার নাম দিয়ে অনেক ঝামেলা করেছিল প্রিন্সিপাল। তানুজা অবাক হয়ে তাকিয়ে রইল নেহালের দিকে, তারপর একটু কাছাকাছি এসে বললে, এই নাটকটা না করলে হতো না? কি দরকার ছিল এসব করার? বাবার নামের জায়গায় শুধু আপনার নাম দিলেই তো হতো। সশরীরে এসে দেখানোর কি মানে নেই বলছো? শুধু নেহালের নামে যে মানে নেই, সেই মানে আছে শাহনাজ খান নেহালের মধ্যে। এখন থেকে দেখবে কোনো কিছুতেই আর তোমার ডাক পড়বে না। কথায় কথায় তোমাকে স্কুলে আসতে হবে না, কথায় কথায় আমার মেয়েকে কারো কটূক্তি শুনতে হবে না। সবাই এখন ওর পিছনে ছোটাছুটি করবে, ওর সাথে ফ্রেন্ডশিপ করার জন্য, ওর জন্য নিত্য নতুন টিফিন নিয়ে আসবে। দুই একদিন তুমি মিস দিলেও সমস্যা হবে না। প্রিন্সিপাল স্যার ওর কার্ড নিয়ে নিজে আসবে, তারিফ করবে আমার মেয়ের মতো ভালো বাচ্চা স্কুলে একটাও নেই, এগুলো বলবে। এটা আমি চাইনি, কিন্তু দিনের পর দিন আমার মেয়ের সাথে যে আচরণ করেছেন তাই একটু হালকার উপরে চটকা দেওয়া প্রয়োজন ছিল। তাদেরও বুঝতে হবে আমার মেয়ে শুধু একজন এমপির মেয়ে না, আমার মেয়ে এই অত্র এলাকার একজন নামজাদা বংশের মেয়ে, নামি দামি খানদানের মেয়ে, যাকে তুচ্ছ জ্ঞান করেছে সে খুব উচ্চ বংশীয় একটি মেয়ে। এটা তাদের জানার দরকার ছিল, আর আমি সশরীরে হাজির হয়েছি কারণ তাদের জানার দরকার ছিল আমার কোনো আনন্দ বা ফুর্তির ফসল নয়, আমার একমাত্র বিবাহিত স্ত্রীর সাথে আমার বৈধ সন্তান। তাই তাদের বলা উচিত ছিল যে আমার আগে পরে আর কেউ নেই, তুমি একমাত্র আমার বিবাহিত স্ত্রী এবং তুমি কোনো অযোগ্য মেয়ে না, তুমি এই এলাকারই বড় অফিসের একজন সরকারি কর্মকর্তা, যার টেবিলে আমার ফাইল পড়ে থাকে, সাইন করে না। তারপর আরেকটু ঝুঁকে এসে নেহাল দুষ্টামি করে বলল, ম্যাডামকে ঠিক কিভাবে খুশি করলে ফাইলটা সাইন করবেন? আমার পারফরমেন্স কি খারাপ ছিল? পারফরমেন্সে কি আরো ভালো করতে হবে? রাত দিন সমানই ডিউটি দিব, ঠিক
কি কি কিভাবে পারফর্ম করলে আমার ফাইলটা সাইন করবেন বলেন তো? বলেই চোখ মারল নেহাল। তানুজা বলল, খালি বাজে কথা। তাহলে অফিসে যান, আমি এখান থেকে আমার অফিসে রিক্সায় চলে যেতে পারবো কাছে। নেহাল বলল, না, আজকে আমি তোমাকে অফিসে নামিয়ে দিয়ে তারপর পার্টি অফিসে যাব। এসো, গাড়িতে এসো। বলে তানুজার হাত ধরে গাড়ি পর্যন্ত নিয়ে গেল। পিছনে পিছনে এলো বডিগার্ড গুলো। তানুজার অফিসের সামনে গাড়ি থামতে নেহাল নিজে গাড়ি থেকে নেমে দরজা খুলে দিল। তারপর তানুজা গাড়ি থেকে নামলো। সাথে সাথে অফিসে দুজন গার্ড এসে নেহালকে সালাম দিয়ে বলল, স্যার, অফিসের ভিতরে আসুন। কি সৌভাগ্য আমাদের আপনাকে এখানে। এখন প্রায় মাঝে মধ্যে আমাদের অফিসের সামনে দেখতে পাওয়া যায়, যেখানে আপনাকে দেখার জন্য আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বা ভিড়ের মধ্যে যে দেখতে হয়। নেহাল সালামের উত্তর দিয়ে বললে, এখন থেকে মাঝে মধ্যে দেখতে পাবে, সমস্যা নেই। ম্যাডামের খেয়াল রাখবে, তাহলে আরো বেশি ভালো করে দেখতে পারবে। এটা বলে তানুজার হাত ধরে অফিসের ভিতরে ঢুকলো নেহাল। অফিসের সবাই যার যার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গেল। সবাই জি হুজুর করে কিভাবে নেহালকে আপ্যায়ন করবে তা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেল। তানুজা যেন মহাবিরক্তিতে পড়ে গেল। আতিথেয়তা গ্রহণ করে নেহাল বের হয়ে যাবে, ঠিক তার আগে কিছু কিছু কর্মকর্তাকে ভিতরে ডাকলো। এদেরকে আবার ডাকছেন কেন? বলল তানুজা। নেহাল বলল, একটু প্রয়োজন আছে। তানুজার অর্ধনত ও অধস্তন সকল কর্মকর্তা সবাইকে একসাথে রুমে ডেকে নেহাল বলল, তানুজা, যিনি আমার বিবাহিত স্ত্রী, আজকে থেকে আপনাদের বোন। সবাই ওকে বোনের মতো দেখবেন। তাহলে সেই হিসেবে আমি আপনাদের দুলাভাই। যে কোনো প্রয়োজনের সমস্যায় পড়বেন, সরাসরি আমার কাছে চলে আসবেন। আর না হলে আপনাদের বোনের কাছে জাস্ট জানিয়ে দিবেন, আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তবে অবশ্যই তা লিগ্যাল হতে হবে। ইনলিগ্যাল কোনো কিছুতেই আমি নেই। আশা করি কেউ যদি কখনো তানুজার দিকে কুদৃষ্টিতে তাকায়, আপনারা সাথে সাথে আমাকে ইনফর্ম করবেন। যেহেতু তানুজাকে বোন রেখেছেন, সেই হিসাবে আমি আপনাদের অতি আপন, অতি নিকটের দুলাভাই লাগে। কিছু কিছু কর্মকর্তা ভিতরে ভিতরে যেন ভয়ে গলা গলা কাঠ হয়ে গেল, শুকিয়ে গেল। কেউ কেউ লজ্জায় লাল হয়ে যাচ্ছে, কারণ যারা তনুজার দিকে কুদৃষ্টি দিয়েছিল তারা অ্যাটলিস্ট নিজেরা তো জানে তারা কিভাবে তানুজার সাথে আচরণ করেছিল। সাথে ভয় একটাই, তানুজা যদি তাদের নাম বলে দেয় তাহলে এমপি সাহেব কি করবে। এদিকে তানুজা এখন বুঝতে পারলো নেহালের অফিসে আসার কারণ, যাতে কেউ তানুজার দিকে বাজেভাবে না তাকায়। যে এত বছর করে এসেছে, নেহাল একজন পুরুষ মানুষ, তাই অবশ্যই বুঝে অফিসে কর্মরত অবস্থায় মেয়েদের দিকে তাদের বসেরা বা তাদের থেকে নিচের কর্মচারীরা, কর্মকর্তারা কি ভেবে তাকায়। তাই নেহাল এসে যেন আগাম সতর্ক বার্তা দিয়ে গেল খুব ঠান্ডা মাথায়। নিজেকে দুলাভাই বলে অন্যদেরকে শালা প্রমাণ করে গেলাম। যদিও বয়সে বেশিরভাগ নেহালের বড়, কেউ কেউ আবার সমান বয়স। রাত বাজে 1টা। সবাই টায়ার্ড, খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল। হঠাৎ তানুজা টের পেল তার শাড়ির আঁচল বেদ করে কোমরের পেটে কি হাত সুরসুরি দিচ্ছে। তার মানে লোকটা এখনো ঘুমায়নি। নেহাল বুঝতে পারলো তানুজা একটু যেন চুপসে গেল। নেহাল ধীরে ধীরে তানুজার কোমর ধরে হালকা টেনে নিজের শরীরের সাথে আরো গভীরভাবে মিশে তানুজার কাঁধে থুতনি ঘষতে ঘষতে বলল, তনি ঘুমিয়েছে? তানুজা কাঁপা কাঁপা কণ্ঠে খুব আস্তে ফিসফিস করে বলল, ঘুমিয়েছে তো আরো আগে। নিঃশ্বাসের উষ্ণতা তানুজার শরীরে মনে শীতল স্রোত বয়ে চলতে লাগলো। কানের কাছে নাক ঘষে ঘষে ফিসফিস করে বলল নেহাল, গভীরভাবে ঘুমিয়েছে? তানুজা জানে ঠিক কি কারণে জিজ্ঞেস করছে, তাই একটু মুচকি এসে বলল, গভীরভাবে ঘুমিয়েছি, কিন্তু আজ কিছু হবে না। নেহাল ধীরে ধীরে বিছানা থেকে উঠে বসল। তারপর আর কোনো কথা দেয় না করে সাথে সাথে তানুজাকে কুলে তুলে নিল। তানুজা একটু ছটফট করে বলল, ফিসফিস করে, কোথায় নিয়ে যাচ্ছেন? নেহাল ধীরে ধীরে ঘোর লাগা কণ্ঠে বলল, জান্নাতে ভ্রমণ করাতে, পাশের রুমে চলো।
তানুজা বলল, লাগবে না জান্নাত, সকালে আমার খুব জরুরি একটি মিটিং আছে, তাড়াতাড়ি উঠতে হবে। নেহাল বলল, ঠিক আছে, বেশি রাত জাগাবো না। বলে সাথে সাথে নেহাল তানুজাকে নিয়ে পাশের রুমে গিয়ে দরজা লক করে তানুজাকে নরম বিছানায় যেন এক প্রকার ছুঁড়ে মারল। তারপর ধীরে ধীরে টি শার্টটি খুলে ছুঁড়ে ফেলে দিল। তানুজার কাছে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, আজকের পারফরমেন্স ভালো দিব, দুনিয়াতে জান্নাতের ভ্রমণ করিয়ে আনবো। নেহাল তানুজাকে নিয়ে পাশের রুমে গিয়ে দরজায় লক, তারপর তানুজার বিছানায় ছড়িয়ে দিয়ে এক প্রকার নীল শার্ট খুলে ধীরে ধীরে ঘরে যে কোনো এক পাশে ছুঁড়ে মারল। তারপর নিজের শরীরের সম্পূর্ণ ভার তানুজার উপরে ছেড়ে দিয়ে তানুজাকে ধীরে ধীরে আদর করতে লাগলো। আদরে আদরে ভরিয়ে দিল তানুজাকে। তানুজা কেন যেন কান্না পেয়ে গেল। এতটা সুখ তানুজা কখনো দেখবে ভাবতে পারেনি। ভেবেছিল জীবনটা মেয়েকে নিয়ে একাই পার করে দিবে। তানুজার কান্না দেখে নেহাল তানুজার মুখের দিকে তাকালো। তারপর বিছানায় উঠে বসে জিজ্ঞেস করলো, তানুজার কি হয়েছে? তানুজা কাঁদছে কেন? তানুজার আর আজকে নিজেকে আটকে রাখলো না, সাথে সাথে নেহালকে জড়িয়ে ধরে মেয়েলি সুরে কাঁদতে কাঁদতে এত বছরের সমস্ত আক্ষেপ ঝাড়তে লাগলো। তানুজা এতদিন নিজেকে খুব শক্তপোক্ত প্রমাণ করে রেখেছিল, কিন্তু তানুজার ভিতরে যে নরম একটি তানুজা ছিল তা যেন আজকে বেরিয়ে এলো। নেহালের গভীর আলিঙ্গনে যা 6 বছরের সমস্ত দুঃখ বেদনা না পাওয়ার যন্ত্রণা যেন দুই মুছে একাকার হয়ে গেল। তানুজাকে জড়িয়ে ধরে নেহাল তানুজার দুই চোখে চুমু খেলো, গালে চুমু খেলো, চোখের পানি মুছে দিয়ে ঠোঁটে আলতো করে চুমু খেলো। তারপর নেহাল তানুজার কপালে চুমু খেয়ে বলল, তুমি তো 6 বছরের দুঃখ কষ্ট আমাকে বলতে পারলে তানুজা, কিন্তু আমি যে যন্ত্রণায় ছিলাম, অনুশোচনায় ছিলাম, তা তো আমি কখনো কাউকে প্রকাশ করতে পারিনি। তুমি যেমন প্রতারিত হওয়ার যন্ত্রণায় ছিলে, অর্থের কষ্ট করেছ, মানুষের কথা শুনেছ, আমিও তেমন নিজেই অনুশোচনার আগুনে জ্বলেছি। এই বিত্ত, বৈভব, এই অর্থের মাঝে থেকেও আমি খুব সহজ সাধারণ জীবন যাপন করেছি। রাস্তায় রাস্তায় ঘুরেছি, রাতের পর রাত জেগেছি, রাত জেগে কান্না করেছি, কখনো সময় মতো খাইনি, কখনো খেয়েছি, কখনো সারাদিন রাতে এভাবে পড়ে রয়েছে। পুরুষ মানুষ, তাই হয়তো আমি আমার কষ্টের কথাটুকু, মনের কথাটুকু তোমাকে ঠিক মতো বুঝিয়ে বলতে পারবো না, কিন্তু আমি সুখে ছিলাম না তানুজা। একটা বছর পাগলের মতো তন্ন তন্ন করে খুঁজেছি তোমাকে। কোন জেলায় আমি যাইনি, প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি জাতীয় ইউনিভার্সিটিতে গিয়েছি, সব জায়গায় খুঁজেছি তোমাকে। বছরে 6 বার তোমার গ্রামের বাড়িতে তোমার বাবা মার সাথে দেখা করেছি, কোথাও তোমাকে পাইনি। শেষে রাজনীতিতে যুক্ত হলাম, ভাবলাম মানুষের উপকারে যদি একটু আসতে পারি, রাজনীতি করে যদি আমার এই গ্লানিটুকু মানুষের উপকার করে যদি মিটাতে পারি, কোনোভাবে আমি প্রায়শ্চিত্ত করার সুযোগ খুঁজছিলাম। সেজন্য জীবনের সমস্ত কিছু আমি রাজনীতিতে সঁপে দিয়েছি। বিয়ে করিনি, কখনো কোনো মেয়েকে আমার জীবনে আসতে দেইনি। আমার জীবনের প্রথম নারী এবং শেষ নারী তুমি ছিলে তানুজা। জীবনে কখনো কোনো নারীর সাথে আমি লিপ্ত হইনি, শুধুমাত্র তোমাকে ভালোবেসেছি। তোমার সাথে আমি অন্যায় করেছি, অনেক বড় অন্যায় করেছি। তুমি মাফ না করলে আল্লাহ আমাকে কখনো মাফ করবে না। বলেই তানুজাকে জড়িয়ে ধরে চোখে জল ছেড়ে দিল নেহাল। এত বছরের জমানো কষ্ট, যন্ত্রণা, আবেগ সব যেন তানুজার কাছে বলতে পেরে নিজেকে খুব মুক্ত লাগছে নেহালের। ধীরে ধীরে তানুজার সাথে আরো ঘনিষ্ঠ হতে লাগলো নেহাল। তানুজার কপালে, গালে, গলায় সমস্ত জায়গায় চুমুতে ভরিয়ে দিল। তানুজাও সায় দিতে লাগলো সমান তালে নেহালের সাথে। নেহালের কপালে, গালে থুতনিতে চুমু খেলো তানুজা। নেহাল ধীরে ধীরে তানুজার বুকের কাপড় নিচে ফেলে গলার দিক থেকে চুমু খেতে খেতে ধীরে ধীরে নিচে নামতে লাগলো। তানুজা চোখ বন্ধ করে রইল, চোখ দিয়ে গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা অশ্রু। 2 মাস পর নিজের পার্টি অফিসে বসে একটি জরুরি মিটিং করছিল নেহাল। ঠিক এমন সময় বাসা থেকে ফোন আসলো তানুজার নাম্বার থেকে। তানুজার নাম্বার দেখে অবাক হলো নেহাল। এই সময় তো ওর অফিসে থাকার কথা, অফিস থাকাকালীন খুব একটা ফোন দেয় না তানুজা। নেহাল ফোন ধরে হ্যালো বলতে ওপাশ থেকে তন্নি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, পাপা, আম্মু পড়ে গেছে। আম্মু দাঁড়িয়েছিল, পড়ে গেছে। সাথে সাথে তন্নির হাত থেকে ফোন নেয় বাড়ির কেয়ারটেকার, নিয়ে বলে, স্যার, ম্যাডাম অসুস্থ হয়ে পড়েছেন, মাথা ঘুরে পড়ে গেছেন, আমি ডাক্তারকে খবর দিয়েছি, আপনিও চলে আসুন। নেহাল ইমার্জেন্সি কথা বলে
বলে সাথে সাথে মিটিং থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আধা ঘন্টার মধ্যে তাড়াহুড়ো করে ড্রাইভ করে বাড়িতে এসেই দেখলো বাড়িতে মানুষজন অনেক। তানুজার বাবা মা এসেছে। নেহাল ফোন দিয়েছিল মাসখানেক আগে, ক্ষমা চেয়েছে, তানুজাকে ফিরে পাওয়ার কথা বলেছিল, কিন্তু বিমানের জন্য আসেনি। নেহালের বাবা মাও এসেছে। নেহালের বাবা মা এতদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিল, তার জন্য আসতে পারেনি। বাংলাদেশে ল্যান্ড করে সাথে সাথে ছেলের বাড়িতে এসেছে। নেহাল সবাইকে একসাথে দেখে যতটা না খুশি হলো তার চেয়ে বেশি অবাক হয়ে গেল সবাই এত হাসি খুশি কেন। যেখানে তানুজা অসুস্থ হয়ে গেছে, ওকে নিয়ে সবার দুশ্চিন্তা হবার কথা। এগিয়ে এসে তানুজার বাবা মাকে সালাম দিয়ে বলল, তানুজার শরীর এখন কেমন? দুঃখিত, আপনাদের খবর পাঠাতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল। তানুজা ভয় পাচ্ছিল, কিন্তু মনে করে সন্তান যত অন্যায় করুক, বাবা মার কাছে ক্ষমা চাইলে বাবা মা অবশ্যই ক্ষমা করে দেন। আপনারা নিশ্চয়ই তানুজাকে ক্ষমা করে দিবেন। তবে তানুজা কোনো অন্যায় বা পাপ করেনি, দোষ আমার ছিল। আর আমাকেও ক্ষমা করে দিবেন যে আমি ভুল করেছি। তার প্রায়শ্চিত্ত করা হয়তো এত সহজে হবে না, তবে আমি চেষ্টা করবো আমার প্রত্যেকটা ভুলের প্রায়শ্চিত্ত করার। নেহালের বাবা মা এগিয়ে এসে বলল, ঠিক আছে, ওনাদের সাথে আমাদের কথা হয়েছে, তোকে ক্ষমা করে দিয়েছে, তোরা সুখে থাকলে আমাদের সুখ। আর তাছাড়া এখন তো ডবল খুশির সংবাদ। এই খুশির দিনেও কি আমরা রাগ করে থাকবো তোদের উপর? নেহাল অবাক হয়ে গেল, কিন্তু পরক্ষণে ভাবলো তানুজার কথা। সাথে সাথে বলল, মা, তানুজার শরীর কেমন? শুনলাম পড়ে গিয়েছিলেন, ডক্টর কি বলেছে? ঠিক এমন সময় সাথে সাথে তন্নি দৌড়ে এসে নেহালের কোলে উঠে বলল, বাবা, আমার ছোট আরেকটা বাবু হবে, ডাক্তার বলেছে। নেহাল অবাক হয়ে গেল, চোখের পলক ফেলা যেন ভুলে গেল। তানুজার বাবু হবে মানে তানুজা প্রেগনেন্ট? 2 মাসও হলো, নেহাল জানে না? অবশ্যই নেহাল বুঝবেই বা কি করে, নেহালের তো কোনো অভিজ্ঞতা নেই। নেহালের চোখ যেন পানি জমে উঠল, যে কোনো মুহূর্তেই পড়ে যাবে। সবাই খেয়াল করছে নেহালের চোখের পানি। নেহালের ভিতরে যেন ভীষণ কান্না পাচ্ছে, এত আনন্দের কান্না। সাথে মনে পড়ছে তনু যখন তানুজার গর্ভে ছিল, নেহাল কোনো কিছু দেখতে পারেনি, কোনো কিছু অনুভব করতে পারেনি। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর প্রথমবার তাকে কোলে নেওয়ার অনুভূতি, প্রথম দাঁত ওঠার সময় বাবার আঙ্গুল দিয়ে কামড় দেওয়ার অনুভূতি, প্রথমবার বাবা ডাক শুনতে কেমন লাগে সেই অনুভূতি, তন্নি যখন হাঁটা শিখে গিয়েছিল আঙ্গুল ধরে হাঁটার অনুভূতি, কোনো কিছুই তো নেহাল পায়নি। 5টা বছর নিজের চোখের সামনে সন্তানকে ধীরে ধীরে একটু একটু করে বেড়ে উঠতে দেখার অনুভূতি, সবকিছু থেকে নেহাল বঞ্চিত হয়েছিল নিজের একটা ভুলের কারণে, যার প্রায়শ্চিত্ত এখন করছে নেহাল। শাস্তি কি নেহাল পায়নি? 6টা বছর নিজের ভালোবাসা থেকে দূরে থাকতে হয়েছে, নিজের সন্তানের বেড়ে ওঠা দেখতে পারেনি, নিজের সন্তানের কষ্টের কথা শুনতে হয়েছে। কতটুকু যন্ত্রণার মধ্যে গিয়েছে নেহাল, কষ্ট তো নেহালেরও হয়েছিল। আজ চোখের পানি ধরে রাখতে পারল না নেহাল, সাথে সাথে জ্বর জড়িয়ে চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। তানুজার বাবা মা, নেহালের বাবা মা সবাই পলকহীনভাবে নেহালের দিকে তাকিয়ে রইল। নেহালের মা এসে বলল, কি মেয়েদের মতো কান্না করছিস? যা তানুজার কাছে যা, গিয়ে তানুজার সাথে কথা বল। এই মুহূর্তে তানুজার তোকে প্রয়োজন। দুজন একসাথে সুখ দুঃখের স্মৃতিগুলো ভাগাভাগি করে নে। অতীতে যা হয়েছে হয়ে গিয়েছে, ভবিষ্যৎটাকে দুজন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নে। নেহাল চোখের পানি মুছে তন্নিকে মায়ের কোলে দিয়ে সাথে সাথে দ্রুত পায়ে হেঁটে চলে গেল তানুজার কাছে। তানুজার শরীরটা একটু অসুস্থ, প্রেশারটা লো হয়ে যাওয়ায় আর উঠেনি। ডাক্তার চলে যাওয়ার পরও শুয়ে আছে। নেহালকে দেখে একরাশ লজ্জা এসে ভর করল তানুজার চোখে মুখে। লজ্জায় যেন লাল হয়ে গেল তানুজা। যদিও সন্তানের মা বহু বছর আগেই হয়েছে, কিন্তু সন্তানের মা হওয়ার অনুভূতি স্বামীর সামনে কেমন লাগে এটা প্রথম অনুভব করছে তো তানুজা, তাই লজ্জায় আর মাথা তুলে তাকাচ্ছে না। নেহাল হাসি মুখে তানুজার হাত ধরে হাঁটু বসে তানুজার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে নিজের হাতের আঙ্গুল দিয়ে তানুজার থুতনি ধরে মাথাটা একটু উঁচিয়ে বলল, আমার দিকে তাকাবে না? দেখতে দাও আমাকে, যখন আমার সন্তান তোমার উদরে, তখন তোমার চাঁদ মুখ দেখতে কেমন লাগে। মুরব্বীরা যেন কি বলে, ছেলের মা হলে মায়েরা সুন্দর হয়ে যায়। তুমি আগে থেকে অনেক সুন্দর হয়েছে, তাহলে কি তোমার ছেলে হবে?
ফিতা হওয়ার সুখ কেমন প্রথমবার আমি অনুভব করতে পারিনি তানুজা। এবার আমি প্রত্যেক দিন, প্রত্যেকটি ক্ষণ, প্রত্যেকটি মুহূর্ত তোমার সাথে অনুভব করব। তুমি শুধু একা মা হবে না, সাথে আমি ফিতা হব, আমরা দুজন মা বাবা হব একসাথে। আমাদের যদি ছেলে হয় তাহলে নাম কি হবে? এবার নামটা আমি রাখবো। হ্যাঁ। তানুজা চোখ খুলে তাকালো নেহালের দিকে। নেহালের কান্না ভেজা চোখ দেখে তানুজা বুঝতে পারছে নিচে কি হয়েছিল। নেহাল অবশ্যই কান্না করেছিল, তানুজা জানে। তানুজা নেহালের চোখের পানিটুকু জি, এবার নামটা আপনি রাখবেন এমপি সাহেব। চলে আসলো সেই বহুল প্রতীক্ষিত দিন। হসপিটালের করিডোরে অপেক্ষা করছে সবাই। নেহাল এক মুহূর্ত যেন শান্তিতে নেই। হসপিটালের করিডোর আধা ঘন্টা যাবৎ শুধু পায়চারি করছে আর মাথার ঘাম পায়ে ফেলছে। দলের অনেক সিনিয়র নেতারাও রয়েছেন। সবাই এমপি সাহেবকে বসতে বলল। নেহাল টেনশনে বসতে পারছেন না। এদিকে তানুজার বাবা মা, নেহালের বাবা মা সবাই বারবার নেহালকে সান্ত্বনা দিচ্ছে কিছু হবে না, কিন্তু নেহাল নিজের মনকে শান্ত রাখতে পারছে না। তুন্নি বারবার বাবার পায়চারি দেখছে। ঠিক এমন সময় ওটির লাইট অফ হয়ে গেল। ভিতর থেকে দুজন ডাক্তার বের হয়ে বলল, কনগ্রাচুলেশনস, ছেলের বাবা হয়েছেন। এক্ষুনি নার্স আপনার বাবুকে নিয়ে আসবে। রিল্যাক্স মিস্টার শাহনেওয়াজ খান। নেহাল এমপি সাহেবের ভয় দেখে ভিতরে আমরাও ভয় পেয়ে গিয়েছিলাম। না জানি কি হয়। এমপি সাহেব তো আমাদেরকে আস্ত রাখবেন না। সব বলে নেহালের কাঁধে হাত রেখে কনগ্রাচুলেশনস জানিয়ে ডক্টর চলে গেলেন। তানুজার কে কেবিনে শিফট করা হবে 1 ঘন্টা পর। দুজন নার্স নেহালের ছেলেকে কোলে নিয়ে বাইরে বের হয়ে আসলো। তারপর সবার দিকে তাকিয়ে বলল, এমপি সাহেব আপনার রাজপুত্রের মতো ছেলে হয়েছে। এমনি এমনি কিন্তু আপনার কোলে দেব না, ভারী বকশিস দিতে হবে। শুধু মিষ্টি খাওয়ালে হবে না, আমাদের দুজনকে ভারী বকশিস না দিলে ছেলের চেহারা এখন দেখতে দিব না। নেহাল খুশি হয়ে আস্তে আস্তে সামনে হেঁটে আসলো। নেহালের হাত কাঁপছে। প্রথমবার নিজের সন্তানকে কোলে নিবে, এই অনুভূতি জীবনে এই প্রথম। কাঁপা কাঁপা হাতে নেহাল কোলে নিবে তার রাজপুত্রের মতো সন্তানকে। ছেলের দিকে তাকিয়ে আরেকবার ফিরে তুন্নিকে দিকে তাকালো। তারপর মনে মনে ভাবলো, তুন্নি যখন প্রথম ভূমিষ্ঠ হয়েছিল নিশ্চয় ওকেও দেখতে এত সুন্দর, এত কিউট লেগেছিল, কিন্তু সেদিন মিস করে গিয়েছিল নেহাল। তাই প্রথমে নেহাল তুন্নিকে আগে কোলে নিয়ে কানে ফিসফিস করে বলল, সরি মামুনি, আমি সেদিন মিস করেছিলাম, তাই আজকে এই সুখের দিনে তোমাকে আগে কোলে নিয়ে নিলাম। তুমি আমার রাজকন্যা, পাপার পরি। তুন্নি গালে চুমু খেয়ে নেহাল মায়ের হাতে তুন্নিকে দিয়ে কাঁপা কাঁপা হাতে ছেলেকে কোলে তুলে নিল বিসমিল্লা বলে। ছেলের কানে আজান দিল নেহাল। ছেলের কপালে হালকা একটু স্পর্শ দিয়ে চুমু এঁকে দিল নেহাল। তারপর একে একে সবাই কোলে নিল। ঘণ্টাখানেক পর তানুজাকে কেবিনে শিফট করা হলে ছেলেকে কোলে নিয়ে সবার আগে নেহাল কেবিনে ঢুকলো। ঢুকে দেখলো তানিজা ঘুমিয়ে আছে। একবার ছোট্ট রাজপুত্রের দিকে তাকালো, আরেকবার তানুজার দিকে। তানুজা ধীরে ধীরে ফিটফিট করে চোখ খুলে দেখতে পেল ছেলে কোলে নিয়ে নেহাল দাঁড়িয়ে আছে। পাশে দাঁড়িয়ে আছে তন্নি, বাবা মা এবং শ্বশুর শাশুড়ি সবাই। তানুজা চুপচাপ রইল, উঠে বসার ক্ষমতা নেই। হালকা একটু হাসলো। নেহাল ধীরে ধীরে এগিয়ে গিয়ে তানুজার মাথার কাছে বসে ছেলেকে কোলে নেওয়ার অবস্থায় তানুজার স্যালাইন দেওয়া হাতটা ধীরে ধীরে উঁচিয়ে হালকা একটু চুমু খেলো সবার সামনে। তারপর তানুজা বলল, ধন্যবাদ, তোমাকে আমি ভীষণ ভালোবাসি তানুজা। ধন্যবাদ আমাকে এমন একটা ফুরিয়ার এরকম একটা রাজপুত্রের মতো সন্তান দেওয়ার জন্য। তানুজা ধীরে ধীরে জানতে চাইল, ছেলের নাম ঠিক করেছেন? নেহাল তানুজার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, সরফরাজ খান তাজ, আমার রাজ্যের রাজপুত্র। সমাপ্ত। সুখের বর্ণনা তো আসলে লিখে শেষ করা যায় না। তবে আমার গল্পটা আমি এখানে ইতি টানলাম। ভালো লাগলে অবশ্যই বেশি করে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো শেষ পর্ব হিসেবে। আর হ্যাঁ, নতুন গল্প নিয়ে আসবো। আশা করি যারা এই গল্পটা শুনেছেন ভালো লেগেছে। আমার নতুন গল্পগুলোকেও সেইভাবে ভালোবাসা দিবেন। ধন্যবাদ সবাইকে আমাকে সাপোর্ট করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।